দেখো, হ্যালো। হ্যাঁ, আগে স্টেট লাইনের দুটো বা তিনটে ক্লাস হয়েছিল, তো সেইগুলোই যে ফর্মুলাগুলো, যে সূত্রগুলো আলোচনা হয়েছিল, আশা করি সূত্রগুলো সব মুখস্থ হয়ে গেছে। আমি আবারও একবার বলছি, সরলরেখার যে 5টা আকার বলেছিলাম, সেই 5টা আকার, প্রথমটা ছিল প্রবণতা ছেদিতাংশ আকার y=mx + c। 2 নম্বর ছিল বিন্দু প্রবণতা আকার y-y1 = m x - x1। 3 নম্বর ছিল দুই বিন্দু আকার y-y1 = y2 - y1/x2 - x1 × x - x1। 4 নম্বর ছেদিতাংশ আকার x/a + y/b = 1। আর 5 নম্বর ছিল অভিলম্ব আকার x cos α + y sin α = b। এই ছিল মূলত সরলরেখার 5টা আকার। এছাড়াও সরলরেখার সাধারণ সমীকরণ বলেছিলাম যে ax + by + c = 0, যেখানে a b c এরা হচ্ছে ধ্রুবক সংখ্যা। এই পর্যন্ত আলোচনা হয়েছিল। কিছু অঙ্ক তোমরা করেছো, কাজ দেওয়া ছিল। আজকে শুধুমাত্র অঙ্ক, বিভিন্ন টাইপের অঙ্ক আমি বলে দেবো, এবং এই অঙ্কগুলো কিভাবে করতে হয় আমি প্রসেসটা বলে দিচ্ছি, সেইভাবে তোমরা করবে, তাহলে অঙ্ক হবে। সরলরেখা চ্যাপ্টারটা কেবলমাত্র এই ফর্মুলাগুলো জানলেই অঙ্ক করতে পারবে তা নয়, অঙ্কটা পড়ে ঠিকঠাক বুঝতে হবে। না হলে কিন্তু অঙ্ক, ফর্মুলা জানা থাকলেও অঙ্ক কিন্তু করতে পারবে না। ওই জন্য ভালো করে বুঝে নাও যে অঙ্কগুলো আমি বলছি। ধরো এখানে যেমন একটা অঙ্ক দেওয়া আছে, ধরো বললো যে 2, 5, 4, 1 এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বার করো। খুব সোজা, কোনো অসুবিধা নেই, দুই বিন্দু আকার করলে বেরিয়ে গেল। বলছে অতঃপর দেখাও যে 2, 5, 4, 1 এবং 1, 7 এই বিন্দু তিনটে সমরেখ। 2, 5, 4, 1 আমি আন্দাজে বললাম, মানে পদ্ধতিটা মেন জেনে নাও। যে বললো এই দুটো বিন্দু নিয়ে সরলরেখার সমীকরণ বার করো, তারপরে দেখাও যে এই তিনটে বিন্দু সমরেখ। কিভাবে করতে হবে না, এই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণটা বার করলে, দুই বিন্দু আকার করলে সরলরেখার সমীকরণ পেয়ে গেলে। যে সমীকরণটা পেলে, ধরো আন্দাজে বললাম 2x + 5y - 7 = 0, আন্দাজে বললাম, ধরো দুটো বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণ এইটা পেলে। কি বলেছে এবার, এই তিনটে বিন্দু সমরেখ দেখাতে বলেছে। সমরেখ মানে কি, তিনটে বিন্দু একই সরলরেখার উপর থাকবে। তাহলে এই দুটো বিন্দু নিয়ে যদি এই সরলরেখাটা হয়, এখন 3 নম্বর বিন্দুটা এর উপরে আছে প্রমাণ করে দিলেই আমার হয়ে যাবে সমরেখ। 3 নম্বর বিন্দুটা এর উপর আছে প্রমাণ করে দিলেই বলতে পারবো যে এই তিনটে সরলরেখায়, তিনটে বিন্দুই একই সরলরেখায় আছে, অর্থাৎ বিন্দু তিনটে সমরেখ। এখন এই বিন্দুটাই সরলরেখার উপর আছে, কিভাবে প্রমাণ করব না, দেখবো যে এই বিন্দুটা এই সমীকরণটাকে স্যাটিসফাই করছে। যদি স্যাটিসফাই না করে তাহলে বলবো ওই সরলরেখার উপর নেই, আর যদি স্যাটিসফাই করে তাহলে আছে। তাহলে এই বিন্দুটা এই সমীকরণটাকে স্যাটিসফাই করছে দেখিয়ে দেবে, অর্থাৎ এক্স এর জায়গায় 1 বসাবে আর ওয়াই এর জায়গায় 7 বসাবে, দেখবে সমানের বাম দিকে যা মান পাবে সমানের ডান দিকের মান সেম হবে। তাহলে বলবে যে সমীকরণটাকে এই বিন্দুটা স্যাটিসফাই করছে, অতএব এই বিন্দু তিনটে হচ্ছে সমরেখ। ঠিক আছে, করবে, আমি করে দিলাম না। ঠিক একই রকম ভাবে ধরো বললো যে একটা ত্রিভুজে 3টে শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে, একটা ত্রিভুজে 3টে শীর্ষবিন্দু ধরো দিয়ে দিয়েছে, যে এইখানে একটা বিন্দু 2, 0, এটা 5, -1 আর 7, 6। ABC একটা ত্রিভুজ, তার 3টে শীর্ষবিন্দু বলে দিয়েছে, দিয়ে বললো সি বিন্দুগামী মধ্যমার সমীকরণ নির্ণয় করো। কি বললো, সি বিন্দুগামী মধ্যমার সমীকরণ। তাহলে সি বিন্দুগামী মধ্যমা মানে কি, সি বিন্দু দিয়ে যাবে আর তার বিপরীত বাহুর মধ্যবিন্দু দিয়ে যাবে, অর্থাৎ এর বিপরীত বাহুর মধ্যবিন্দু এইটা আর এইটা, অর্থাৎ এই সরলরেখার সমীকরণটা তোমায় বার করতে বলেছে। সি বিন্দুগামী মধ্যমা মানে কি, সি বিন্দুটা আর বিপরীত বাহুর মধ্যবিন্দু।
তাহলে আমার এই বিন্দুটা পেলেই আমার সমীকরণটা বার করতে পারবো। এই বিন্দুটা কি না এদের মধ্যবিন্দু। তাহলে এদের মধ্যবিন্দুর ফর্মুলা জানো, এদের মধ্যবিন্দুর ফর্মুলা কি ভুজ দুটোর যোগফল বাই 2, তাহলে 7 এর 2, কোটি দুটোর যোগফল বাই 2 মাইনাস 1 এর 2, 1 এর 2। তাহলে মধ্যবিন্দুটা পেয়ে গেলাম। আর এই একটা বিন্দু জানা আছে, তাহলে সি বিন্দুগামী মধ্যমা সমীকরণ মানে এই দুই বিন্দুগামী সরলরেখা সমীকরণ করবে, তাহলে এই মধ্যমা সমীকরণটা পেয়ে যাবে। যদি বলতো বি বিন্দুগামী মধ্যমা সমীকরণ, তাহলে বি বিন্দু আর তখন এসির মধ্যবিন্দুটা বার করতে হতো, কারণ মধ্যমা মানেই হচ্ছে যে কোনো শীর্ষবিন্দু আর তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করে যে রেখাটা সেটাই মধ্যমা হয়েছে। ঠিক একই রকম ভাবে যদি বলে যে মূল বিন্দুগামী আর এই ত্রিভুজের ভর কেন্দ্রগামী সরলরেখা সমীকরণ বার করো, অর্থাৎ ডাইরেক্ট তোমায় দুটো বিন্দু বলে দিচ্ছে না, একটা বললো মূল বিন্দুগামী আর এই ত্রিভুজের ভর কেন্দ্রগামী সরলরেখা সমীকরণ বার করো। তার মানে তোমার আগে এর ভর কেন্দ্রটা বার করতে হবে। ভর কেন্দ্রের নির্ণয়ের ফর্মুলা জানো তোমরা, যে ভুজ 3টের যোগফল বাই 3, কোটি 3টের যোগফল বাই 3 করে ভর কেন্দ্রটা পেয়ে গেলে এইবার মূল বিন্দুগামী আর এই ভর কেন্দ্রগামী সরলরেখা, তাহলে এইবার দুই বিন্দু আকার করবে, সরলরেখা সমীকরণ হয়ে যাবে। ঠিক আছে, এই জাতীয় অঙ্কগুলো করবে, কি বার করতে দিয়েছে সেটা করবে, তাহলেই অঙ্কগুলো হবে। তা আমি যে অঙ্কটা করছি বলছে 1, 2 বিন্দুগামী, একটা সরলরেখা 1, 2 বিন্দুগামী, 1, 2 বিন্দুগামী এবং অক্ষ দুটোর মধ্যে রেখাটির ছেদাংশ ওই বিন্দুতে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। বাংলাটা ভালো করে বুঝতে হবে, নিজেরা পড়লে বুঝতে অসুবিধা হবে। দেখুন যে একটা সরলরেখা বলেছে 1, 2 বিন্দুগামী এবং সরলরেখাটা অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ এই বিন্দুতে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। কি বুঝলে যে একটা সরলরেখা 1, 2 বিন্দুগামী, একটা সরলরেখা 1, 2 বিন্দুগামী, ধরো সরলরেখাটা 1, 2 বিন্দুগামী, এইটা হচ্ছে 1, 2 বিন্দুগামী। সরলরেখাটা 1, 2 বিন্দুগামী এবং অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ ওই বিন্দুতে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। সরলরেখার সমীকরণ বার করো। ওই বিন্দুতে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, তাহলে সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ 3:2 অনুপাতে, ধরো এইটা 3, এইটা 2, কোন দিকটা 3 কোন দিকটা 2 যদি পার্টিকুলার বলে দেয় তাহলে ভালো, নাহলে এইটা 3 এইটা 2 করলাম, কেউ এই দিকটা 3 এই দিকটা 2 ও করতে পারে। ঠিক আছে, আমি এই দিকটা 3 ভাগ এই দিকটা 2 ভাগ বললাম। যে একটা সরলরেখা 1, 2 বিন্দুগামী এবং ওই বিন্দুতে অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, সরলরেখার সমীকরণ বার করো। তাহলে এই সরলরেখার সমীকরণটা বার করতে হবে। তো ধরে নিচ্ছি এই সরলরেখার সমীকরণটা হচ্ছে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। এটা ধরে নিলাম, তার মানে a এর মানটা আমায় বার করতে হবে, b এর মান বার করতে হবে। a মানে কোনটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে a, এই দৈর্ঘ্যটা a, এই দৈর্ঘ্যটা হচ্ছে b। দেখো ছেদাংশ আকারে সরলরেখাটাকে লিখলাম, এই দিই বলেছিলাম যে সবথেকে বেশি অঙ্ক করতে হবে, এই আকারটায় দিই। তো ধরে নিচ্ছি সরলরেখার সমীকরণ x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। তাহলে a এর মান কত আমায় জানতে হবে, b এর মান কত আমায় জানতে হবে। তার জন্য কন্ডিশন কি কি দিয়েছে, যে 1, 2 বিন্দু দিয়ে যাচ্ছে সরলরেখাটা আর এই বিন্দুতে অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত হচ্ছে। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে সরলরেখাটা 1, 2 বিন্দুগামী, তাহলে x এর জায়গায় 1 বসাবো, y এর জায়গায় 2 বসাবো, তাহলে 1 বাই a প্লাস 2 বাই b ইকুয়াল টু 1। এটা 1 নম্বর কন্ডিশন পেলাম। 2 নম্বর কন্ডিশন কি হচ্ছে না, এই বিন্দুতে 3:2 অনুপাতে বিভক্ত হচ্ছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a, 0, এর স্থানাঙ্ক 0, b। যেহেতু এই দৈর্ঘ্যটা a, এই দৈর্ঘ্যটা b, তাহলে এর স্থানাঙ্ক 0, b, এটা a, 0। তাহলে এইটা 3:2 অনুপাতে বিভক্ত হয়েছে এই বিন্দুতে। তাহলে এই বিন্দুতে 3:2 হলে এই বিন্দুর ভুজ কত হবে, 3 ইন্টু এই দিকের ভুজ, তার মানে কত 3 ইন্টু 0 প্লাস 2 ইন্টু এই দিকের ভুজ, 2 ইন্টু a বাই অনুপাত দুটোর যোগফল 3 প্লাস 2, এইটা ভুজ। আর কোটি কত হবে
3 ইন্টু এই দিকের কোটি 3b প্লাস 2 ইন্টু 0 বাই 3 প্লাস 2, এইটা হচ্ছে স্থানাঙ্ক। কিন্তু বলে যে স্থানাঙ্ক কত 1,2, তার মানে নিশ্চয়ই এইটা ইকুয়াল টু 1, এইটা ইকুয়াল টু 2। ভুজটা বলেছে 1, এইটা ইকুয়াল টু 1 আর এইটা ইকুয়াল টু 2। তাহলে এইটা সমান যদি 2 করি আর এইটা সমান যদি 1 করি, দেখো এবার মানগুলো বার করো। এইটা সমান 2 করা মানে 3b বাই 5 ইকুয়াল টু 2 বা 3b ইকুয়াল টু 10 বা b ইকুয়াল টু 10 বাই 3। আর এখান থেকে দেখো 2a বাই 5 ইকুয়াল টু 1 বা a ইকুয়াল টু 5/2। তাহলে a এর মান পেয়ে গেলাম, b এর মান পেয়ে গেলাম, a এর মান পেয়ে গেলাম, b এর মান পেয়ে গেলাম। এই কন্ডিশন আমার আর প্রয়োজন হলো না, a এর মান আর b এর মান ডাইরেক্ট পেয়ে গেলাম। যদি না পেতাম তাহলে এই কন্ডিশনটাকেও আমি কাজে লাগাতাম। তাহলে এবারে এর জায়গায় বি এর জায়গায় মানটা বসিয়ে দাও। এর জায়গায় কত পাবে x বাই a, a মানে কত পেয়েছো 5/2 প্লাস y বাই b, b মানে কত 10/3 ইকুয়াল টু 1 বা 2x প্লাস 3y বাই কত এটা 10, তাহলে এটা 4x করে দাও ইকুয়াল বাই 10 ইকুয়াল টু 1 বা 4x প্লাস 3y ইকুয়াল টু 10 হয়ে গেল সরলরেখা সমীকরণ। 4x প্লাস 3y ইকুয়াল টু 10 বোঝা গেল। পরের একটা অঙ্ক দেখো, বলছে একটা গতিশীল সরলরেখা সহাবস্থানে রেখাটির অক্ষ দুটির ছেদিতাংশ দুটির অনন্যকের সমষ্টি সর্বদা ধ্রুবক। দেখাও যে সরলরেখাটা একটা স্থির বিন্দুগামী। একটা সরলরেখা বলছে অক্ষ দুটো থেকে যে অংশগুলো ছিন্ন করছে তাদের অনন্যকের সমষ্টিটা সবসময় ধ্রুবক। তাহলে সরলরেখাটা সবসময় একটা স্থির বিন্দুগামী, এটা প্রমাণ করো। কি বলেছে একটা সরলরেখা অক্ষ দুটো থেকে যে অংশগুলো ছিন্ন করছে তাদের অনন্যকের সমষ্টিটা ধ্রুবক। অক্ষ দুটো থেকে যে অংশগুলো ছিন্ন করছে তাদের অনন্যকের সমষ্টিটা ধ্রুবক। তো ধরে নিচ্ছি সরলরেখা সমীকরণটা কি x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। তাহলে x অক্ষ থেকে a অংশ ছিন্ন করেছে, y অক্ষ থেকে b অংশ ছিন্ন করছে ধরে নিচ্ছি। সরলরেখার সমীকরণটা হচ্ছে এইটা x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। কি কন্ডিশন কি দিয়েছে বলেছে অক্ষ দুটো থেকে যে অংশগুলো ছিন্ন করছে তাদের অনন্যকের সমষ্টিটা ধ্রুবক। অর্থাৎ x অক্ষ থেকে যে অংশটা ছিন্ন করছে তার অনন্যক কত 1 বাই a, আর y অক্ষ থেকে যে অংশটা ছিন্ন করছে b তার অনন্যক হচ্ছে 1 বাই b। এইটা সমান কনস্ট্যান্ট বা ধ্রুবক। ধ্রুবক ঠিক আছে। এই ধ্রুবকের মানটা k দিয়ে লিখতে পারি, c দিয়ে লিখতে পারি। আমি আমার সুবিধার জন্য ওই ধ্রুবকটাকে 1 বাই k ধরলাম। অনেকের মনে হতে পারে কেন ধ্রুবকের মানটা যদি 2 হয় তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে k এর মান হবে তখন 1/2, কারণ 1 বাই 1/2 সমান 2 হয়ে যাবে। ধ্রুবকের মানটা যা খুশি ধরা যেতে পারে, সেটা k ধরতে পারো, c ধরতে পারো, কিন্তু আমার সুবিধা হবে 1 বাই k বা 1 বাই c এই জাতীয় ধরলে, ওই জন্য 1 বাই k ধরলাম ধ্রুবক, এইটা বলে দিয়েছি। আচ্ছা বেশ, সরলরেখার সমীকরণটা এইটা। এইবার তোমাদেরকে আমি কোশ্চেন করছি, যদি দেখা যায় যে 2 বাই a প্লাস 5 বাই b ইকুয়াল টু 1, এইটা যদি পাই তাহলে এখান থেকে কি সিদ্ধান্তে আসবো যে এই সরলরেখাটা 2,5 বিন্দুগামী, কারণ x এর জায়গায় 2 y এর জায়গায় 5 বসিয়ে স্যাটিসফাই করেছে। তাহলে কি বলবো এই সরলরেখাটা 2,5 বিন্দুগামী। যদি এইটা পাই যে 4 বাই a বাই 4 বাই b ইকুয়াল টু 1, তাহলে কি বলবো এই সরলরেখাটা 4,4 বিন্দুগামী, যেহেতু 4 বিন্দু স্যাটিসফাই করলো। যদি এইটা পাই k বাই a প্লাস k বাই b ইকুয়াল টু 1, তাহলে কি বলবো সরলরেখাটা k, k বিন্দুগামী, ঠিক না? x এর জায়গায় k, y এর জায়গায় k বসিয়েছি, স্যাটিসফাই করছে, অতএব এই সরলরেখাটা k, k বিন্দুগামী হবে, এটা বলা যায়। বেশ ঠিক আছে, এইটাকে আমি কাজে লাগাবো। তো যেহেতু বলেছে এইটা ইকুয়াল টু ধ্রুবক, তাহলে এই k দিয়ে যদি গুণ করি তাহলে এখান থেকে k বাই a প্লাস k বাই b ইকুয়াল টু 1, এখান থেকে কি সিদ্ধান্তে আসতে পারবো? সুতরাং
এইটা দেখো এক্স এর জায়গায় কে, ওয়াই এর জায়গায় কে বসছে, সুতরাং এখান থেকে কি সিদ্ধান্তে আসতে পারি, অতএব বলা যাবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। সরল রেখাটি কে কমা কে বিন্দুগামী, এটা বলা যাবে যেহেতু এই সমীকরণটা কে কে দিয়ে সিদ্ধ করেছে, সুতরাং কে কমা কে বিন্দুগামী। আর যেহেতু বলা আছে এই অনন্যকের সমষ্টিটা ধ্রুবক, তার মানে কেটা হচ্ছে স্থির, কেটা ফিক্সড, তার মানে সরলরেখাটা একটা স্থির বিন্দুগামী, মানে কে যেহেতু স্থির, কে যেহেতু পরিবর্তনশীল নয়, কে যেহেতু ধ্রুবক, তাহলে সর্বদা একটা নির্দিষ্ট বিন্দুগামী। অতএব এই সরলরেখাটা সব সময় কে কে বিন্দুগামী, মানেই হচ্ছে কেটা যেহেতু ধ্রুবক, সুতরাং একটা স্থির বিন্দুগামী। ঠিক আছে, তারপরে যে অঙ্কটা, এই অঙ্কগুলো একটুখানি বলে দিচ্ছি যে পি এক্স ওয়াই, এটা নিজেরা করলে হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে, ওই জন্য জাস্ট আমি বলে দিচ্ছি যে পি এইচ কে, পি বলেছে এইচ কমা কে, আর কিউ হচ্ছে কে কমা এইচ, এইটা দিয়ে বলেছে যে এই বিন্দু দুটো যথাক্রমে 6x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 আর 2x মাইনাস 5y ইকুয়াল টু 5, এই দুটো সরলরেখার উপর আছে। পি কিউ সরলরেখার সমীকরণ বার করো। পি কিউ এর সমীকরণ কি হবে? পি বিন্দুটা বলেছে এইচ কে আর কিউ বিন্দুটা বলেছে কে এইচ, এই যথাক্রমে এই দুটো সরলরেখার উপর আছে, তার মানে পি বিন্দুটা আছে এই সরলরেখার উপর, কিউ বিন্দুটা আছে এই সরলরেখার উপর। তাহলে পি বিন্দুটা এই সরলরেখার উপর আছে মানে এই সরলরেখার সমীকরণটাকে এই স্থানাঙ্কটা স্যাটিসফাই করবে। তার মানে কি পাবো আমি, 6h মাইনাস কে ইকুয়াল টু 1 একটা, আর এখান থেকে কে এইচ, তাহলে এক্স এর জায়গায় কে বসবে, ওয়াই এর জায়গায় এইচ বসবে, তার মানে 2k মাইনাস 5h ইকুয়াল টু 5। এই দুটো সমাধান করবে, সমাধান করলে এইচ আর কে এর মান পাবে। এইচ আর কে যেই পেয়ে গেলে, তাহলে ধরো এই আন্দাজে বললাম এইচ সমান পেলে 2, কে সমান পেলে -1, তাহলে বিন্দুটা কি হয়ে যাবে, পি বিন্দুটার স্থানাঙ্ক হয়ে যাবে 2, -1, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে -1, 2। এইবার পি কিউ সরলরেখার সমীকরণ মানে এই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ বার করবে, তাহলেই পি কিউ সরলরেখার সমীকরণ হয়ে যাবে। ঠিক আছে, এবার যে অঙ্কটা বলছি সেইটা একটু মন দিয়ে শোনো। বলা আছে ax plus by plus c equal to 0, ax plus by plus c equal to 0। বলছে এই সরলরেখাটা এমন ভাবে গতিশীল যে সর্বদা a plus b plus c equal to 0 এই শর্ত সিদ্ধ করে। তাহলে দেখা যায় যে সরলরেখাটা একটা স্থির বিন্দুগামী। এটা একটা সরলরেখার সমীকরণ, তোমরা সবাই জানো, যেহেতু এটা একঘাত সমীকরণ, যেখানে এ বি সি এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এ বি সি এগুলো হচ্ছে এক একটা সংখ্যা। তো বলছে এই তিনটে সংখ্যা এই কন্ডিশনটা সবসময় মানে, অর্থাৎ এ এর মান যদি 2 ধরি, বি এর মান যদি 5 ধরি, তাহলে সি এর মান হবে -7, তবেই দেখা যাচ্ছে 0 হবে। এ 2, বি 5, সি -7 ধরলে 0। এর মান ধরো 1 ধরলো, বি এর মান 1 ধরলো, সি এর মান কি ধরতে হবে, তাহলে -2 ধরতে হবে। এ যদি 0 ধরে, বি যদি 8 ধরে, তাহলে সি ধরতে হবে -8, যেন এই তিনটের সমষ্টি কি হয়, 0 হয়, এই তিনটের সমষ্টি 0 হয়। তাহলে এ এর মান যা খুশি কেউ লিখতে পারে, বি এর মান যা খুশি লিখতে পারে, কিন্তু সি এর মানটা ডিপেন্ড করবে এই দুটোর মান কি নিয়েছি সেই অনুযায়ী। তাহলে এ আর বি যা খুশি হতে পারে, সি কি হবে, সি সমান হবে না -a - b। ঠিক আছে, তাহলে এ আর বি যা খুশি হতে পারে, ঠিক আছে, এ আর বি যা খুশি হতে পারে, তাহলে সি যেহেতু a plus b plus c সমান 0, তাহলে c equal to -a - b। তাহলে c এর জায়গায় বসিয়ে দাও, তাহলে ax plus by, c সমান কি পেয়েছি, -a - b equal to 0। এই পর্যন্ত পেলাম। এরপরে আমি তোমাদেরকে দেখাবো না, এখানে একটা সংখ্যা লিখেছি, এইবার ইনটু এখানে এ বললাম,
ইকুয়াল টু 0। আমার হাতে চাপা দেওয়া আছে একটা সংখ্যা, তার সঙ্গে ইনটু এ করেছি। এ যা খুশি মান হতে পারে, এ 1 লিখতে পারো, এ 10 লিখতে পারো, এ 15, এ -3, এ 7, যাই লেখো ফলাফলটা হচ্ছে 0 হবে। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি হাতে চাপা দেওয়া যেটা আছে সেটা কি, আমার চাপা দেওয়া থাক আর না থাক সবাই কিন্তু বুঝতে পারছো যে এই চাপা দেওয়া আছে যেটা, সেটা কি আছে? শূন্য ছাড়া এই ধর্ম কারোর নেই যে এর জায়গায় তুমি 5, 7, 3, -4, 9, 3 5, 8 4 যা খুশি বসাচ্ছ শূন্য হয়ে যাচ্ছে। তার মানে নিশ্চয়ই এটা শূন্যই আছে, কারণ শূন্য ছাড়া এই ধর্ম অন্য কোনো সংখ্যা নেই। একমাত্র শূন্যই যে কোনো সংখ্যার সঙ্গে গুণ করলে শূন্য হয়ে যায়। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে যদি এখানে একটা সংখ্যা থাকে ইনটু এ প্লাস এখানে একটা সংখ্যা ইনটু বি সমান 0 দিয়ে বললাম এ বি যা খুশি মান নিতে পারো, এ বি যা খুশি তোমার যা ইচ্ছা নাও, ফলাফলটা অবশ্যই 0 হবে। তাহলে এখানে এবং এখানে কারা আছে? একদম নিশ্চয়ই এখানে 0 আছে, এখানেও 0 আছে, নাচেত এটা হবে না। এখানে যদি 0 থাকে, এখানেও যদি 0 থাকে, তবেই বলা যাবে যে এ আর বি এর জায়গায় যে যা মন লিখতে পারে, কিন্তু ফলাফলটা অবশ্যই সবসময় 0 হবে। এ আর বি এর জায়গায় যে যা মন নিতে পারে, যে যা মন লিখতে পারে, কিন্তু ফলাফল সবসময় 0 হবে, এটা বলে দেওয়া যাবে যদি এটা 0 হয়, এটা 0 হয়। ঠিক আছে? তাহলে আমার এখানে দেখেছি এ আর বি যা খুশি আমি লিখতে পারি, এ বি যা খুশি নিতে পারি, সিটা নেবো এইটা। তাহলে এ বি যদি যা খুশি নেওয়া যায়, তাহলে এইটা কি পাচ্ছি? x - 1 ইন্টু এ প্লাস y - 1 ইন্টু বি সমান 0। এখন এ বি যা খুশি মানের জন্য যদি সবসময় এটা 0 হতে হয়, কারণ এ বির মান তো আমি দেখলাম যে যা খুশি আমি নিতে পারি, ফলাফলটা কি বলছে? সবসময় 0। তাহলে নিশ্চয়ই এর সহগ যেটা আছে এইটার ভ্যালু 0 এবং বি এর সহগ যেটা আছে এইটার ভ্যালু 0 হবে। অর্থাৎ এ বির সমস্ত মানের জন্য যদি এটা সত্যি হয়, যেহেতু এ বির সমস্ত মানের জন্য এটা সত্যি, অতএব সবসময় x - 1 = 0 এবং y - 1 = 0, বা x সমান সবসময় 1 হবে এবং y সবসময় 1 হবে। তাহলে সরলরেখাটা সবসময় 1, 1 বিন্দু দিয়ে যাবে। তার মানে সরলরেখাটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে সবসময় যাবে। দেখো এই জায়গাটা আবার একবার বলছি যে এ বি যা খুশি মান নেবো, সি নেবো -a - b, তাহলে সি এর জায়গায় লিখেছি, দিয়ে এইটা পেলাম। দিয়ে এবার কি বলছি? এইটা x - 1 ইন্টু এ প্লাস y - 1 ইন্টু বি সমান 0। যেহেতু এ বির যে কোনো মানের জন্য এটা সত্যি, অতএব এ এর সহগ এবং বি এর সহগ সমান 0 হবে। তার মানে x - 1 সমান 0 বা x সমান 1 হবে, y = 1 হবে। অতএব সবসময় x সমান 1, y সমান 1, তার মানে সরলরেখাটা সবসময় 1, 1 বিন্দু দিয়ে যাবে। অর্থাৎ সরলরেখাটা একটা স্থির বিন্দুগামী। ঠিক আছে? এরপর দেখো, এরপর যে অঙ্কটা আলোচনা করব সেটা হচ্ছে যে সহজ অঙ্ক, জাস্ট তবু একবার না বললে তোমরা করতে পারবে না, কারো আটকাবে। সেটা হচ্ছে x cos alpha plus y sin alpha = p। x cos alpha plus y sin alpha = p কিসের সমীকরণ? সরলরেখা। কি আকার? অভিলম্ব আকার। বলছে এই সমীকরণটাকে এই ফর্মে লেখা যাবে। কি ফর্মে? x - p cos alpha, x - p cos alpha by কত? -sin alpha equal to y - p sin alpha, y - p sin alpha by কত? cos alpha equal to r। এই ফর্মে লেখা যাবে, এই সমীকরণটাকে এই আকারে লেখা যাবে। অনেকভাবে অঙ্কটাকে করা যায়, তো সব থেকে সহজ যে পদ্ধতি সেটা আমি বলছি। দেখো x cos alpha এই সমীকরণটাকে বলছে, এই সমীকরণটাকে এই রকম ভাবে লেখা যাবে। তাহলে এই সমীকরণটাকে লিখছি x cos alpha plus y sin alpha equal to p sin square alpha plus p cos square alpha। বলো আমি ঠিক লিখলাম না ভুল লিখলাম? p মানে p গুণিত 1,
1 মানে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা বা sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, p এর সঙ্গে গুণ করে আলাদা করে দিচ্ছি। p কমন নিলেই দেখো sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা মানে 1। তাহলে এটা হলো আমায় px মাইনাস p cos আলফা বলেছে, x মাইনাস p cos আলফা, তার মানে এইটাকে তুমি এই পাশে নিয়ে এসো আর এইটাকে এই পাশে নিয়ে যাও। তাহলে এইটাকে যদি এই পাশে আনো তাহলে x cos আলফা মাইনাস p cos আলফা, তাহলে cos আলফা কমন গেলে x মাইনাস p cos আলফা। দেখো এইখানটা দেখে আমি করলাম x মাইনাস p cos আলফা। তেমনি এইখানে এইটা যদি ওই পাশে যায় তাহলে কি হবে, y p sin স্কয়ার আলফা মাইনাস y sin আলফা, এইটা বা cos আলফা x মাইনাস p cos আলফা ইকুয়াল টু, এখানে মাইনাস সাইন আলফা কমন নাও, মাইনাস সাইন আলফা কমন নিলে y মাইনাস p সাইন আলফা। এইবার এটাকে ভাগ করে দাও, এটা এদিকে ভাগ করে দাও, তাহলে x মাইনাস p cos আলফা বাই মাইনাস সাইন আলফা ইকুয়াল টু y মাইনাস p সাইন আলফা বাই এইটা এদিকে নেমে গেলে cos আলফা। দেখো এইটা সমান এইটা প্রমাণ হয়ে গেল যে এই সমীকরণটাকে এইভাবে এই ফর্মে লেখা গেল। এইবার ইকুয়াল টু আর আছে, আপাতত তোমাদের বলে দিচ্ছি এটা ইকুয়াল টু আর লিখে ফেলো। কেন কি আরটা কি সেটা আমি পরে বলবো, এখন আর মাথায় বোঝা চাপাচ্ছি না। আপাতত ধরে রাখো যে এইটা সমান এইটা, আসল যে জায়গাটা প্রমাণ সেটা হয়ে গেছে, সমান আর। আরটা কি পরে আমি কোনো অঙ্কের ক্ষেত্রে তখন আমি বলবো, ঠিক আছে? এইটা সমান আর লিখে ফেলবে তাহলেই হবে, আর সম্বন্ধে আর আমি কোনো কথা এখন বলছি না, ঠিক আছে? তাহলে এই ফর্মে হয়ে গেল। এরপরে ধরো এই অঙ্কটা আমি করছি না, শুধু জাস্ট বলে দিচ্ছি, তোমরা নিজেরা করবে। সেটা হচ্ছে যে 4x প্লাস 3y, 4x প্লাস 3y ইকুয়াল টু কত, p 5 cos আলফা, 5 cos আলফা, 5 cos আলফা, আর একটা কি আছে 6x মাইনাস 8y, 6x মাইনাস 8y ইকুয়াল টু 5 sin আলফা, 5 sin আলফা। এইটা বলছে সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব যত p1 আর p2, মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে p1 আর এই সরলরেখার দূরত্ব হচ্ছে p2। তাহলে প্রমাণ করতে বলেছে কি না, p1 স্কয়ার প্লাস 4p2 স্কয়ার, 4p2 স্কয়ার ইকুয়াল টু 1, এইটা দেখাতে বলেছে, এইটা দেখাতে বলেছে, প্রুভ দ্যাট এইটা, ঠিক আছে? কি দিয়েছে যে এই সরলরেখাটার মূল বিন্দু থেকে দূরত্ব, লম্ব দূরত্ব p1 আর মূল বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব p2, তাহলে এইটা দেখাতে বলেছে। তাহলে এই সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বার করতে গেলে কি আকারে যেতে হয় বলেছিলাম, অভিলম্ব আকারে যেতে হয়। অভিলম্ব আকারে যেতে গেলে কি করতে হয়, ধ্রুবকটাকে ডান পাশে পাঠাতে হয়, যদি পজিটিভ থাকে ভালো, না হলে উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করে পজিটিভ করে নিতে হয়। তারপরে উভয় পক্ষকে x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা ডান পাশে আছে, পজিটিভ চিহ্ন আছে দেখতে পাচ্ছি। এইবার তাহলে উভয় পক্ষকে কি রুট ওভার অফ 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে 5 দিয়ে একে 5 দিয়ে ভাগ করবে, তাহলে একেও 5 দিয়ে ভাগ করবে, একেও 5 দিয়ে ভাগ করবে, একেও 5 দিয়ে ভাগ করবে, কারণ রুট ওভার অফ 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে 5। তাহলে এইটা সমান বলে দিল p1, তাহলে p1 সমান কত পেলে 5 cos আলফা বাই 5 মানে cos আলফা। ঠিক একই রকম ভাবে p2 সমান বার করবে কত, আমি আর ওটা করছি না, p2 সমান বার করবে কত দিয়ে, এইবার p1 স্কয়ার প্লাস 4p2 স্কয়ার, p1 এর আর p2 এর জায়গায় মানটা বসিয়ে দেবে, ক্যালকুলেশন করবে, দেখবে 1 পেয়ে যাবে, ঠিক আছে? নিজেরা করবে। এরপর যে অঙ্কটা বলছে যে x প্লাস y প্লাস 4, x প্লাস y প্লাস 4 ইকুয়াল টু 0। আর একটা সমীকরণ কি বলছে 2x 3y 10, 2x প্লাস 3y প্লাস 10 ইকুয়াল টু 0। এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী কোনো সরলরেখার সমীকরণ যদি, এই দুটোর ছেদবিন্দুগামী কোনো সরলরেখার সমীকরণ যদি কত, সমীকরণটা ax প্লাস y প্লাস 6 1 0,
ax প্লাস y প্লাস x ইকাল টু 0 হলে a সমান কত? এইটা হচ্ছে অঙ্ক। এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী কোনো একটা সরলরেখার সমীকরণ যদি এইটা হয় তাহলে এর মান কত? তাহলে এই দুটোর ছেদবিন্দুগামী, তার মানে এই দুটোর সমাধান করে ছেদবিন্দুটা বার করো। সমাধান করলে দেখবে -2, -2 হবে, -2 -2 4, -4 -6 10, সুতরাং -2 সমাধান করলে পাবে। তাহলে এই দুটোর ছেদবিন্দুগামী মানে -2, -2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ এইটা। তার মানে এই সরলরেখাটা কি -2 বিন্দুগামী, কারণ এদের ছেদবিন্দুগামী বলেছে। তাহলে এই সরলরেখাটা যদি এই বিন্দুগামী হয় তাহলে এই সমীকরণটা এই বিন্দু দ্বারা স্যাটিসফাই করবে। তার মানে এই সমীকরণে x এর জায়গায় -2, y এর জায়গায় -2 বসালে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। তাহলে ওইটা করো, তাহলে এর মান পেয়ে যাবে। x এর জায়গায় তাহলে -2a -2 প্লাস 6 ইকাল টু 0 বা 2a ইকাল টু 4 বা a ইকাল টু 2, এর মান পেয়ে গেলাম 2, হয়ে গেল উত্তর। ঠিক আছে, এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী কোনো একটা সরলরেখার সমীকরণ যদি এইটা হয় তাহলে এর মান কত পেয়ে গেলাম, খুব সোজা। কিন্তু এই ভাষাগুলো নিজেরা পড়ে ঠিকঠাক মানে বুঝতে পারাটাই হচ্ছে আসল। যে ভাষাটা দেবে সেইটা পড়ে যে কি করতে দিচ্ছে সেইটা ঠিকঠাক করে করতে হবে। তো এইখানে একটা অঙ্ক, ভালো অঙ্ক এটা, যে একটা আলোক রশ্মি x অক্ষের উপর আপাতত হয়ে আবার প্রতিফলিত হচ্ছে। তো বলছে একটা আলোক রশ্মি কত বিন্দু থেকে আপাতিত হচ্ছে, যে 1,2 এই বিন্দু থেকে আপাতিত হচ্ছে x অক্ষের উপরে। এইটা x অক্ষ, এইটা x অক্ষ আর এটা y অক্ষ। ধরো 1,2 বিন্দু থেকে আপাতিত হচ্ছে আর 5,3 বিন্দু দিয়ে প্রতিফলিত হচ্ছে। 5,3 এই বিন্দু দিয়ে প্রতিফলিত হচ্ছে। এইটা হচ্ছে আসছে, এইটা প্রতিফলিত হচ্ছে। তাহলে এই বিন্দুটার x অক্ষের উপর অবস্থিত বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করো। খুব ভালো অঙ্ক। দেখো যে এইটা x অক্ষ, এই একটা আলোক রশ্মি 1,2 বিন্দু থেকে x অক্ষের উপর আপাতিত হলো, দিয়ে সেখান থেকে আবার প্রতিফলিত হয়ে 5,3 বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে x অক্ষের উপর এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? তো বুঝতেই পারছো, যেহেতু এটা x অক্ষের উপর আছে তাহলে একটা ভুজ পাবে, কিন্তু কোটিটা অবশ্যই শূন্য হবে। তাহলে ভুজটা ধরে নিচ্ছি a, ঠিক আছে। তাহলে ফিজিক্সের তোমরা জানো যে প্রতিফলনের যে দুটো সূত্র, তার মধ্যে একটা সূত্র হচ্ছে আপাতন কোণ সমান প্রতিফলন কোণ। অর্থাৎ এই বিন্দুতে যদি অবিলম্ব টানি তাহলে এই কোণটা হচ্ছে আপাতন কোণ, এই কোণটা প্রতিফলন কোণ, এই দুটো কোণ সমান। তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে এই দুটোও সমান। তাহলে এই কোণটা যদি থিটা ধরি তাহলে এই কোণটাও থিটা হবে, এইটা থিটা হলে এটাও থিটা হবে, ঠিক আছে। তাহলে এখন এই যে প্রতিফলিত রশ্মি এর প্রবণতা কত হবে? ট্যান থিটা, যেহেতু x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করছে। তাহলে ট্যান থিটা সমান কোটি দুটোর বিয়োগফল 3 - 0/5 - a। ট্যান থিটা সমান এইটা পেলাম, প্রতিফলিত রশ্মির প্রবণতা, ঠিক আছে। আর আপাতিত রশ্মির প্রবণতা মানে এই রশ্মিটার প্রবণতা। তাহলে এর প্রবণতা মানে কোন কোণটা উৎপন্ন করবে না, এই রশ্মিটার মানে x অক্ষের ধনাত্মক দিক মানে এই কোণটা। তাহলে এই কোণটা কত? এই টোটাল কোণটা দেখো, এইটা হচ্ছে থিটা যদি হয় তাহলে টোটালটা 180 - থিটা। তাহলে ট্যান 180 পাই মাইনাস থিটা, ট্যান পাই মাইনাস থিটা। এই আপাতিত রশ্মির জন্য প্রবণতা কি হবে? ট্যান x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করছে অর্থাৎ পাই, এইটা যদি থিটা হয় তাহলে এই কোণটা পাই মাইনাস থিটা সমান 2 - 0/1 - a। এইটা এইবার এইখানটায় একটুখানি আপাতত মুখস্থ মতো রেখে দাও বা মনে রেখে দাও যে ট্যান পাই মাইনাস থিটা মানে ট্যান থিটা। ত্রিকোণমিতি যখন একটু হবে তখন বুঝতে পারবে যে ট্যান পাই মাইনাস থিটার মানটা হচ্ছে মাইনাস ট্যান থিটা। তাহলে 2/1 - a বা ট্যান থিটা ইকুয়াল টু কত পাবে?
না মাইনাস দিয়ে গুণ করলে 2/a-1, মাইনাস দিয়ে গুণ করলে 2/a-1, তাহলে এখান থেকে ট্যান থিটা পেয়েছি এটা, আর এখান থেকে ট্যান থিটা পেলাম এইটা, তাহলে যেহেতু দুটোই ট্যান থিটার মান, তাহলে এইটা আর এইটা সমান, অর্থাৎ 3/5 - a = 2/a-1। এখান থেকে সলিউশন করবে, a সমান পাবে 17/5 না কত পাবে, a সমান 13/5, a সমান আমি আর করছি না 13/5 পাবে। যেই এর মানটা 13/5 পেলে, তার মানে x অক্ষের উপর বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 13.5,0, 13.5,0 x অক্ষের উপর অবস্থিত বিন্দুটার স্থানাঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এই অঙ্কটা ভালো অঙ্ক। এরপর যে অঙ্কটা করব, যে ধরো এরপরের অঙ্কটা দেখো, এরপরের অঙ্কটা করছি। একটা অঙ্ক অনেকভাবে করা যায়, তো আমি একটা ভাবে করছি, কেউ যদি বলে যে না আমি অন্যভাবে করব, তাহলে কোনো অসুবিধা নেই, সেই অন্যভাবেও হতে পারে। এই অঙ্কটা হচ্ছে 3x + 4y, 3x + 4y = 4, এইটা = 4, আর 2x + 5y + 2, 2x + 5y + 2 = 0। এই দুটো সরলরেখা ছেদবিন্দুগামী, এই দুটোর ছেদবিন্দুগামী, যে সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব 2 একক, তাদের সমীকরণ নির্ণয় করো। এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী, এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী, যে সমস্ত সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব 2 একক, তাদের সমীকরণ নির্ণয় করো। তার মানে এটা তাদের বলছে মানে একাধিক সমীকরণ পাওয়া যায়। তাহলে যে প্রথম বলেছে এই দুটো ছেদবিন্দুগামী, তার মানে এই দুটোর ছেদবিন্দু আগে তুমি সমাধান করে বার করো। এটা সমাধান করবে, x = 4 আর -2 বেরোবে, 4 × 3 = 12 আর -2 করলে 8, 4 হলো 4 × 2 = 8 আর 2 = 10 আর -2 করলে -10, 0, 4, -2। তাহলে এই দুটোর ছেদবিন্দুগামী বলেছে মানে সরলরেখাটা 4, -2 বিন্দুগামী হবে। তো 4, -2 ধরে নিচ্ছি সরলরেখাটা যেহেতু এই বিন্দুগামী, তাহলে সরলরেখাটার সমীকরণ ধরছি y - y1 মানে y + 2 = m × x - 4। বিন্দু প্রবণতা আকার, যেহেতু একটা বিন্দু জানি, প্রবণতাটা ধরে নিলাম m, তাহলে সরলরেখার সমীকরণ এইটা, বা mx - y = 4m + 2, mx - y = 4m + 2। এখন এই m এর মানটা আমি ধরে নিয়েছি, m এর মানটা আমায় বার করতে হবে। m এর মান বার করার জন্য কন্ডিশন কি দিয়েছে, শর্ত বলে দিয়েছে মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 2 একক। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব বার করতে গেলে আমায় অভিলম্ব আকারে সাজাতে হবে, তাহলে ধ্রুবকগুলোকে ডান পাশে আনতে হবে, ধ্রুবক সব ডান পাশেই আছে। এইবার উভয় পক্ষকে কি করতে হবে, উভয় পক্ষকে √x এর সহগ স্কয়ার, তার মানে m² + y এর সহগ স্কয়ার মানে -1 তার হোল স্কয়ার, উভয় পক্ষকে ভাগ করতে হবে m² + 1। তাহলে ডান পাশে যেটা থাকে সেইটাই হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব। তার মানে শর্ত অনুসারে এইটা = 2, অর্থাৎ 4m + 2/√m² + 1 = 2 হবে, m² + 1 = 2 হবে। তাহলে এইবার এটা ক্যালকুলেশন করো, এখান থেকে 2 যদি কমন নাও, তাহলে 2m + 1/√m² + 1 = 2, 1, 2 কমন নিয়েছে, এই 2টা কেটে গেছে, তাহলে 2m + 1 = √m² + 1। উভয় পক্ষে হোল স্কয়ার করে দাও, তাহলে এই পাশটা হোল স্কয়ার হয়ে গেল, এই পাশটা হোল স্কয়ার হয়ে গেল। হোল স্কয়ার করলে কত হচ্ছে, 4m² + 4m + 1 = m² + 1, 1, 1 কেটে গেল, তাহলে 3m² + 4m = 0, বা m কমন নিলে 3m + 4 = 0। তাহলে m সমান 0 একটা, আর m সমান কত, -4/3। তাহলে m এর দুটো মান পেলাম, m সমান 0 একটা, m সমান -4/3।
এম যদি জিরো হয় তাহলে সমীকরণটা কি হবে, এম এর জায়গায় জিরো বসে যাবে, তার মানে ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো। তাহলে এইটা হচ্ছে একটা সমীকরণ। আর 2 নম্বর হচ্ছে এম যদি -4/3 হয় তাহলে ওয়াই প্লাস টু ইকুয়াল টু -4/3 ইন্টু এক্স মাইনাস 4 বা 3y প্লাস 6 ইকুয়াল টু -4x প্লাস 16 বা 4x প্লাস 3y ইকুয়াল টু 10। তাহলে এইটা 2 নম্বর। তাহলে এই একটা হতে পারে সমীকরণ সরলরেখার, এই একটা হতে পারে সমীকরণ। তাহলে এই হচ্ছে দুটো উত্তর। তাহলে প্রশ্নটা কি ছিল, এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ বার করো যার মূল বিন্দু থেকে দূরত্ব 2 একক। তাহলে এই দুটো ছেদবিন্দুটা আগে স্থানাঙ্ক বার করলাম, এই বিন্দুকে আমি ধরে নিলাম প্রবণতাটা m। তাহলে সরলরেখার সমীকরণ y - 1 y1 = m × x - x1, ওখান থেকে অবিলম্ব আকারে সাজালাম। ডান দিকে যেটা পেলাম সেই দূরত্বর সমান 2 বলে দিয়েছে, সমাধান করে m এর মান বার করলাম, m এর মানটা বসিয়ে দিলাম, হয়ে গেল। এরপরে যে অঙ্কটা বলবো সেই অঙ্কটা কিছু নয়, 2 লাইনেই হয়ে যাবে, কিন্তু এই অঙ্কটা যেভাবে বলছি সেইভাবে না করে অন্যভাবে করলে কিন্তু তোমরা মেলাতে পারবে না। এইভাবে করলে 2 লাইনেই হয়ে যাবে। দেখাও যে আলফা বিটা বিন্দুগামী, দেখাও যে আলফা কমা বিটা বিন্দুগামী এবং a1x plus b1y plus c1 equal to 0, a2x plus b2y plus c2 equal to 0। এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে এইটা কি না, a1x plus b1y plus c1 বাই কত, a1 alpha plus b1 beta plus c1 equal to a2x plus b2y plus c2 by a2 alpha plus b2 alpha plus c2। এইটা দেখাতে বলেছে। দেখো অঙ্কটা ভালো করে দেখো, আলফা বিটা বিন্দুগামী এবং এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে এইটা। অঙ্কটা দেখেই কেমন মাথা ঘুরে যাওয়ার জোগাড়, যে এত বড় একটা ইকুয়েশন তোমায় আনতে হবে। এখন এই দুটোর ছেদবিন্দু, এখন যদি ছেদবিন্দু বার করতে যাই তাহলেই অবস্থা খারাপ, যে এমনি কোনো সংখ্যা দেওয়া থাকলে নাহলে সলিউশন করতাম, কিন্তু এইটা সমাধান করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। সুতরাং এইভাবে সমাধান করে অঙ্কটা করতে গেলে অনেক জটিল হবে, এই ফর্মে তুমি আনতে পারবে না। ওই জন্যে দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ বার করার দুটো পদ্ধতি বলেছিলাম। প্রথম ডাইরেক্ট ছেদবিন্দু বার করা, যেটা আগের অঙ্কটা করলাম। আর একটা বলেছিলাম যে প্রথম সমীকরণের সমানের বাম পক্ষ প্লাস কে ইন্টু দ্বিতীয় সমীকরণের সমানের বাম পক্ষ ইকুয়াল টু 0 করতে হয়, কে এর মানটা বার করতে হয়, তার জন্য একটা কন্ডিশন দিয়ে দেবে। এখানে যেমন বলেছে যে আলফা বিটা বিন্দুগামী, তাহলে আমি কি লিখবো, এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কি না, a1x প্লাস b1y প্লাস c1 প্লাস k ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এই কে এর মানটা আমায় বার করতে হবে এবং কে এর জায়গায় বসাতে হবে। এবার কে এর মানটা বার করার জন্য শর্ত দিয়ে যায়, যেমন বলেছে এখানে সরলরেখাটা আলফা কমা বিটা বিন্দুগামী। তাহলে এই সমীকরণটা আলফা কমা বিটা বিন্দু দিয়ে যদি যায়, তাহলে এক্স এর জায়গায় আলফা, ওয়াই এর জায়গায় বিটা বসিয়ে দাও। তাহলে কি পাবে, a1 আলফা b1 বিটা প্লাস c1 প্লাস k ইন্টু a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2, এটা ইকুয়াল টু 0। বা k ইকুয়াল টু কি পাবে না, মাইনাস কত, a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1 বাই a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2। k এর মানটা আমি পেয়ে গেলাম। এইবার এই কে এর মানটা আমার এই সমীকরণে বসাতে হবে। কে এর মানটা এই সমীকরণে বসালে কি পাচ্ছ দেখো, এই সমীকরণে বসালে a1x প্লাস b1y
প্লাস C1, কে এর মানটা বসিয়ে দাও মাইনাস, তাহলে কে এর মান হচ্ছে A1 আলফা প্লাস B1 বিটা প্লাস C1 বাই A2 আলফা প্লাস B2 বিটা প্লাস C2 ইন্টু A2x প্লাস B2y প্লাস C2 এইটা ইকুয়াল টু 0। কে এর মানটা বসিয়ে দিলাম, পেয়ে গেলাম। তাহলে এইটাকে সমানের ডান পাশে নিয়ে গেলে মাইনাসটা কি হবে প্লাস, এইটা হয়ে গেল। এইবার এইটাকে যদি নিচে নামিয়ে দাও তাহলে এইটা নিচে নামালে কি হচ্ছে A1 আলফা প্লাস B1 বিটা প্লাস C1 এটা নিচে চলে এলো, আর এইটা বা এটা দেখো যেটা প্রমাণ করতে দিয়েছিল সেইটা চলে এলো, যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা চলে এলো। তাহলে অঙ্কটা কিছু নেই যে এই সমীকরণের বাম পক্ষ প্লাস কে ইন্টু দ্বিতীয় সমীকরণের বাম পক্ষ সমান 0 করলাম। যেহেতু বলা আছে সরলরেখাটা আলফা কমা বিটা বিন্দুগামী, তাহলে আলফা বিটা বিন্দুটা স্যাটিসফাই করবে। এখান থেকে কে এর মানটা বার করলাম, কে এর জায়গায় বসিয়ে দিলাম, দিয়ে একটু ডান দিক বাঁ দিক করে নিলেই এইটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তো হলো অনেকগুলি অঙ্ক করলাম, আর দুটো অঙ্ক করে দিই, দুটো তিনটে করতে হবে, অনেকক্ষণ হয়ে যাচ্ছে, তাও দুটো তিনটে না করে দিলে চ্যাপ্টারটা শেষ হবে না। আর দু তিনটে অঙ্ক করে দিচ্ছি, দিয়ে চ্যাপ্টারটা শেষ করে পরের চ্যাপ্টার পরের ক্লাসে পরের চ্যাপ্টার শুরু করব। সেটা হচ্ছে যে বলে দিই, করে দেবো না, মূল বিন্দুগামী দুটো সরলরেখা 4x প্লাস 3y ইকুয়াল টু 12, 4x প্লাস 3y ইকুয়াল টু 12, এই অক্ষ দুটোর মধ্যবর্তী অংশকে সমত্রিখণ্ডিত করে সরলরেখার সমীকরণ দুটি নির্ণয় করো। ভাষাটা দেখো, মূল বিন্দুগামী যে দুটি সরলরেখা এই সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশকে সমত্রিখণ্ডিত করে, তাহলে এই সরলরেখাটা অক্ষদ্বয়ের যে মধ্যবর্তী অংশ সমত্রিখণ্ডিত মানে সমান তিনটে খণ্ড, এই একটা খণ্ড, এই একটা খণ্ড, এই একটা, সমান তিনটে খণ্ড। বলেছে মূল বিন্দুগামী যে দুটি সরলরেখা এই সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশকে সমত্রিখণ্ডিত করে তার সমীকরণ। তার মানে এই সরলরেখার সমীকরণ কোনটা, এইটা। আর তোমায় যেটা বার করতে হবে এর সমীকরণটা কি হবে, এর সমীকরণটা কি হবে। মূল বিন্দু একটা বিন্দু আমি জানি, সুতরাং এই বিন্দুটা পেলে হবে, এই বিন্দুটা পেলে হবে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কগুলো জানলেই আমার সরলরেখাগুলোর সমীকরণ পেয়ে যাব, কারণ এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলে আমি এই দুই বিন্দু আকার করলে এই সরলরেখার সমীকরণ পাবো, এই বিন্দুটার স্থানাঙ্ক পেলে দুই বিন্দু আকার করলে এই সরলরেখার সমীকরণটা পাবো। তো এখন এই সরলরেখার সমীকরণ এইটা দিয়েছে, তার মানে তুমি এই দুটো বিন্দু দেখো বার করতে পারবে, কারণ সেইটা আকারে সাজাবে। বা x সমান 0 করে দাও, y সমান 4, তাহলে এটা 4 0 4 0, y 0 করে দিলাম, x সমান 0 করে দিলাম, তাহলে y পেলাম 4, x 0 y 4, তাহলে 0,4, আর এইটা হয়ে যাবে y 0, তাহলে x সমান 3, তাহলে 3 0, তাহলে এইটা 3 0, এটা 0 4, তাহলে এই বিন্দুটা ভালো কত হবে, এই বিন্দুটা। তাহলে শুধু যদি এই বিন্দুটা বার করি তাহলে এইটা 1 ভাগ, এই দিকটা 2 ভাগ, এই দিকটা 1 ভাগ, এই দিকটা 2 ভাগ, কারণ সমান তিনটে খণ্ড মানে এইটা একটা খণ্ড আর এই পাশটা দুটো খণ্ড। এই বিন্দুটা যখন বার করবে তাহলে এই বিন্দুটা বার করবে 2 ইন্টু এইটা 1 ইন্টু এইটা বাই 2 প্লাস 1 করে বুঝটা পাবে। কোটিটা যখন করবে 2 ইন্টু এই দিকের কোটি 1 ইন্টু এই দিকের কোটি বাই 2 প্লাস 1 করে এই বিন্দুটা পেয়ে গেলে, যে এই বিন্দু পেলে এইটা আর এইটার মধ্যবিন্দু করলে এইটা পেয়ে যাবে। তাহলে এই দুটো বিন্দু পেয়ে গেলেই তুমি সরলরেখা দুটোর সমীকরণ বার করতে পারবে। ঠিক আছে, করে দিলাম না, নিজেরা করবে। এরপর যে অঙ্কটা আছে, যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির প্রান্ত বিন্দু দুটি 2a 0 আর 0a, একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির প্রান্ত বিন্দু দুটো একটা 2a 0 আর 0a, 2a 0, তাহলে 2a 0 আর একটা হচ্ছে 0a, 0a, এইটা হচ্ছে ভূমি সমদ্বিবাহু ত্রিভুজের, এইটা হচ্ছে ভূমি। এবং কি বলেছে,
সমান বাহু দুটোর একটার সমীকরণ x সমান 2a, অন্য দুটোর সমীকরণ x সমান 2a, x সমান 2a মানে কি y অক্ষের সমান্তরাল, x সমান 2a y অক্ষের সমান্তরাল, এইটা x সমান 2a সমান বাহুদ্বয়ের একটার সমীকরণ এইটা, অন্য দুটোর, তার মানে এর সমীকরণ কত, এর সমীকরণ কত। অঙ্কটা আবার করছি। একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির প্রান্ত বিন্দু দুটো হচ্ছে 2a 0 এবং 0a, সমান বাহু, এইটা তার মানে ভূমি বলে দিল, সমান বাহু দুটোর একটার সমীকরণ x সমান 2a, তাহলে অন্য বাহু দুটোর সমীকরণ বার করো। তাহলে এই বাহুটার সমীকরণ তো দুই বিন্দু আকার করলে এই বাহুটার সমীকরণ বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই বিন্দুটা বার করার জন্য আমার এই স্থানাঙ্কটা চাই, এই স্থানাঙ্কটা চাই। তাহলে এই স্থানাঙ্কটা চাই মানে এর ভুজ আর কোটিটা আমায় বার করতে হবে। তো যেহেতু এইটা 2a, এইটা যেহেতু x সমান 2a সরলরেখা, তার মানে এই ভুজটা সবসময় 2a হবে, কারণ এটা 2a, এটা x অক্ষের y অক্ষের সমান্তরাল, তো তাহলে এইটা 2a, এইটা দেখতে হবে কত, এইটা ধরে নিলাম k, তাহলে এই দৈর্ঘ্যটা ধরে নিলাম k, তাহলে এই দৈর্ঘ্যটা যদি k হয়, যেহেতু এটা সমদ্বিবাহু, তাহলে এই দৈর্ঘ্যটাও হবে k। তাহলে এই দৈর্ঘ্য অর্থাৎ √, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত, k মাইনাস a তার হোল স্কয়ার প্লাস 2a মাইনাস 0 তার হোল স্কয়ার, এইটা সমানই হবে এই দৈর্ঘ্যটা, এটা কোন কত k, এটা সমাধান করে k সমান বার করবে কত পাচ্ছ, k সমান বার করবে কত পাচ্ছ, k সমান 5a/2, এই জাতীয় কিছু একটা হবে, k সমান 5a/2 হবে মনে হয়, সম্ভবত আমার দেখতে হবে। যাকে এর মানে আমি আন্দাজে বললাম k সমান 5a/2 ধরো পেলে, তাহলে এই বিন্দুটা পেয়ে গেলে 5a/2, তাহলে আবার এই সরলরেখার সমীকরণ মানে এই বাহুটার সমীকরণ দুই বিন্দু আকার করলেই বাহুটার সমীকরণও পেয়ে যাবে। ঠিক আছে, আর দুটো অঙ্ক বলবো তাহলেই শেষ। যে অঙ্কগুলো পরীক্ষাতেও আসে এরকম দুটো অঙ্ক বলে দিচ্ছি, তারপরে নিজেরা এবার করবে। তার মধ্যে একটা হচ্ছে y = m1x + c1, y = m1x + c1, y = m2x + c2 এবং x সমান 0, x সমান 0। এই সরলরেখা তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু c1 - c2 তার হোল স্কয়ার, c1 - c2 তার হোল স্কয়ার বাই মডিউলাস m1 - m2, m1 - m2। এই তিনটে সরলরেখা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল এইটা প্রমাণ করতে বলেছে। এই তিনটে সরলরেখা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল এইটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে সরলরেখা তিনটে মোটামুটি খসড়া একটা লেখচিত্র আঁকো, খসড়া একটা লেখচিত্র আঁকো। y = m1x + c1, m1x + c1 ধরো এইটা, y = m1x + c1, তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে c1, আর y = m2x + c2। আচ্ছা, এইটা এই ছবির সঙ্গে মেলানোর জন্য এইটা করছি, এইটা y = m1x + c1, এইটা m2x + c2, কারণ c1 - c2 করেছে মানে ওই জন্য আমি c1টাকে বড় করলাম। তাহলে এই দৈর্ঘ্যটা c1, এই দৈর্ঘ্যটা c2, y = m1x + c1 মানে এটা প্রবণতা ছেদিতাংশ আকার, তাহলে সরলরেখাটার প্রবণতা হচ্ছে m1 আর ছেদিতাংশ হচ্ছে c1, তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে c1। y = m2x + c2 মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে c2, y অক্ষের উপর ছেদিতাংশ c2 আর প্রবণতা হচ্ছে m2, আর x সমান 0 মানে y অক্ষ, তাহলে এইটা। তাহলে এই সরলরেখা, এই সরলরেখা আর এই সরলরেখা মিলে তাহলে কোন ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যখন বার করব, তাহলে
এইটাকে যদি আমি ভূমি ধরি তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা কোনটা হবে? এইটা হচ্ছে উচ্চতা, এইটা হচ্ছে উচ্চতা। তাহলে এইটা যদি উচ্চতা হয় তাহলে এইটা কি এই বিন্দুটার কি ভুজ। তাহলে এই বিন্দুটা আমার স্থানাঙ্ক পেলেই আমি এইটা এই ভুজটা আর কোটিটা, ভুজটাই হচ্ছে উচ্চতা। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল লিখছি হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কোনটা? এইটা। টোটালটা দেখো C1, এইটা C2, তাহলে এই অংশটা কত? C1 মাইনাস C2 ইন্টু উচ্চতা মানে এইটা। এখন এইটা কি করে বের হবে দেখো, এইটা মানে এই দুটো সরলরেখার ছেদবিন্দু, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা ছেদবিন্দু। ছেদবিন্দু মানে বলেছিলাম ছেদবিন্দু মানেই কি? সমাধান। তাহলে এই দুটো এবার সমাধান করো। তাহলে y ইকুয়াল টু এইটা, এটা y ইকুয়াল টু এইটা। তাহলে তুলনামূলক পদ্ধতিতে কি পাচ্ছি? m1x প্লাস c1 ইকুয়াল টু m2x প্লাস c2, বা x m1x মাইনাস, আচ্ছা এইটা করি c1 মাইনাস c2 যেহেতু আছে, তাহলে m2x মাইনাস m1x ইকুয়াল টু c1 মাইনাস c2, বা x সমান কত? c1 মাইনাস c2 বাই m2 মাইনাস m1। তাহলে x ভুজটা পেয়ে গেলাম, এই বিন্দুটার ভুজ পেয়ে গেলাম। ভুজ মানে এইটা, তাহলে এইটা মানে এইটা। তাহলে আমার কোটি তো দরকার নেই, সমান আমার কোটিটা কাজে লাগছে না, আমার কাজে লাগছে এই বাহুটা। তাহলে আমার ভুজটা পেলেই হলো। তাহলে ভুজের মানটা পেয়ে গেলাম, ভুজের মানটা বসিয়ে দাও। ভুজের মানটা কত? c1 মাইনাস c2 বাই m1 মাইনাস m2 মাইনাস m2 মাইনাস m1 করেছে। এই যেহেতু ক্ষেত্রফল ওই জন্য এটাকে মডিউলাস দিয়েছে, যেহেতু পজিটিভ মান, এইটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে আলটিমেট যেহেতু ক্ষেত্রফল পজিটিভ হয়, ওই জন্য এটা মডিউলাস দিয়েছে। অর্থাৎ ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু c1 মাইনাস c2 তার হোল স্কোয়ার বাই m2 মাইনাস m1 বা m1 মাইনাস m2 যা করবে, m1 মাইনাস m2 মডিউলাস। ঠিক আছে? তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফলের বেলায় এইটাকে আমি ভূমি ধরলাম, টোটালটা যেহেতু c1, এইটা c2, তাহলে এইটুকুটা c1 মাইনাস c2, হাফ c1 মাইনাস c2 ইন্টু এইটা উচ্চতা, হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এইটা উচ্চতা হয়ে যাবে। এইটা মানে এই বিন্দুটার ভুজ। এই দুটো সমাধান করে ভুজটা বার করলাম, তাহলে এইটু উচ্চতা পেয়ে গেলাম, বসিয়ে দিলাম, তাহলেই হয়ে গেল। ঠিক আছে? পেনটাও আর লিখছে না, কালি নেই। আর একটা অঙ্ক করবো ভাবছিলাম, তার করছি না, নিজেরা এবার করবে বাকি 15 অঙ্কটা ভাবছিলাম করবো। উদাহরণ একটা করে দেওয়া আছে, দেখবে উদাহরণ একটা করে দেওয়া আছে, নিজেরা ওটা করবে। ঠিক আছে? ঠিক আছে, এটা প্র্যাকটিস করো এই চ্যাপ্টারটা, তারপরে পরের চ্যাপ্টার পরের দিন পরের ক্লাস আলোচনা করব। ঠিক আছে?